জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এই নিরামিষ আর আমিষ নিয়ে কিছু কথা। এমনই কিছু কথা আজকে আমরা জানবো যেখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই আমিষ আর নিরামিষ নিয়ে কি বলছেন সেগুলি সম্বন্ধে কিছু কিছু এমন পয়েন্টস আজকে আমরা জানার চেষ্টা করব যেগুলি আমাদের চলনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সাহায্য করে দিতে পারে। শ্রী ঠাকুরের কথা আলোচনার মধ্যে তো আসবেই আসবে, আলোচনা মানে তো তার কথা কেন হবেই, তাই না? তাই আজকের এই যে আলোচনা এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। এই আমিষ আর নিরামিষ এ এক এমন জিনিস, অনেকেই আমরা কি বলে থাকি, নিরামিষ খাওয়া খুব ভালো, নিরামিষটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খুব প্রয়োজন। আবার আমরা এটাও শুনে থাকি, অনেকে বলে থাকেন যে আমিষ নাকি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কিংবা আমিষের যে বিশাল প্রয়োজন। কথা হলো এই আমিষ আর নিরামিষ নিয়ে ঠাকুরের সাথে কোথায় সম্পর্কটা আছে। তার কারণ আলটিমেটলি আমরা যা কিছুই করছি না কেন, যা কিছু শুনছি না কেন, ঠাকুরকে নিয়ে। ঠাকুর ধরেছি, ঠাকুর ধরবো, ঠাকুরকে যদি মাথায় নিয়ে চলি তাহলে এটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, আমিষ খাওয়া বন্ধ করতে হবে, এইসব চিন্তা। তাই আলটিমেটলি ঠাকুরকে কেন্দ্র করে এইসব বিষয় জানা, এইসব বিষয়কে বলতে পারেন অবজার্ভ করা, আর সেই অনুযায়ী পালন করে চলা। তাই এই আলোচনাটার মধ্যে এমনই আমরা শুনব যেখানে ঠাকুর এই বিষয়ে নিজে কি বলছেন, আগে এইটা জানা দরকার। আমি তার কথায় পড়ে, ওর কথায় পড়ে, কিংবা আমি আমার মনের মতন নিজের খেয়াল খুশি মাফিক যদি একটা কিছু করি যে না আমিষ ছেড়ে দিলাম, আমিষের প্রয়োজন নেই, এমনি নিরামিষ খাবো। আবার হয়তো নিরামিষ খেতে হচ্ছে না, নিরামিষটা পছন্দ না, আমিষ খাবো। এটা তখন কি হবে? সেক্ষেত্রে কিন্তু ইষ্টকে কেন্দ্র করে কোনোটাই করা হয় না, কোনো করাই তখন ইষ্টকে কেন্দ্র করে করা হয় না। হয় কারোর এমন কিছু কথায় পড়ে গেছি যেখানে একবার শুনলাম যে ওটা করলে ভালো হয়, সেই পথে চললাম, আবার আরেকটা জায়গায় গেলাম, আরেকটা রকমভাবে শুনলাম, সেরকমভাবে চললাম। তাই বাস্তবে ঠাকুরকে ধরলেও কি এই আমিষ নিরামিষ নিয়ে কোনো ব্যাপার আছে? মোটেই না, কখনোই না। ঠাকুরকে ধরার সাথে আমিষ নিরামিষের কোনো সম্পর্কই নেই। আর এটাই হচ্ছে সবচাইতে বড় একটা ভুল, যেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ দীক্ষা নিতে ভয় পায়। দেখবেন অনেক ক্ষেত্রে এরকম আছে, সে দীক্ষার জন্য পাই বাড়াবে না, ভয়ে হাত পা কাঁপবে। কেন? এই বুঝি এই ঠাকুরের দীক্ষা নিলেই আমায় ছেড়ে দিতে হবে এইসব কিছু। বাস্তবে ঠাকুর কিন্তু তা মোটেই বলেননি, কোথাও বলেননি যে মানে দীক্ষা নিলে তোমায় এসব ছেড়ে দিতে হবে। ছাড়াছাড়ির কথা পরে, কি খাবো কি না খাবো সেটার পরের কথা। দেখতে হবে আমি দীক্ষাটা যে নিলাম কিংবা দীক্ষাটা যে নেব, যাকে কেন্দ্র করে আমার জীবনের দক্ষতাটা বাড়বে, অর্থাৎ দীক্ষাটা যে আমি নিচ্ছি, সেই দীক্ষা ভিতরে কোন জিনিসটা আমার ভিতরে আসে, সেই দীক্ষার ভিতর দিয়ে বাস্তবে আমার কি এমন হয়ে যায়, কি এমন এক্সট্রাঅর্ডিনারি কাজ হয়ে যায়। হয় হচ্ছিল দক্ষতাটা বাড়ে। কেমন ভাবে? না, যেমন ভাবে বাড়লে তার জীবন বৃদ্ধিতে সহায়তা করে, জীবনটা যাতে আরো বেড়ে ওঠে, সেই রকম চলনাটা আরো তখন বেড়ে যায়, সেই রকম দক্ষতাটা তখন বাড়ে, তাই না? তাই এই দীক্ষা নিলাম কিংবা দীক্ষা নেব আর মাথায় ঘুরছে ওই সব চিন্তা, ওগুলোকে একেবারে তুচ্ছতাচ্ছিল্যে ভরিয়ে দিতে হয়, পারলে তো একেবারেই। তার কারণ জবরদস্তি কোনো কিছু কিন্তু হয় না।
আমি যদি জবরদস্তি আজকে যদি বন্ধ করে দিই, দেখবেন 10 দিন পরে এমনভাবে সেটা লাফাবে না, তাকে সামাল দেওয়া বর্তমানের চাইতে আরো 10 গুণ বেশি হবে। তখন আরো বেশি নিজের উপরে একটা এমন স্ট্রেস আসবে, এমন একটা চিন্তা আসবে, এটা কি দেখা গেল আরো বেশি করে আমার লোভ টানছে, আরো বেশি করেই হচ্ছে। তার কারণ কি? তার কারণ আমি তাকে জবরদস্তি দাবানোর চেষ্টা করেছি, তাকে আমি জবরদস্তি দাবিয়েছি। কিন্তু সেই জায়গায় যদি আমার জীবনে ভালোবাসার কেন্দ্ররূপে, আমার জীবনে ভালোবাসার মূল জায়গায় যদি কেউ একজন থাকতেন, তাহলে কি এই জিনিসটা হতো? হতো না। কেন? তার কারণ আমি কাউকে ভালোবাসছি, তার ভালোবাসার জন্য আমার এটা করা, তাই না? এই কারণে সেক্ষেত্রে লোভ কি ওইসব মাথায় চিন্তাই আর আসতো না। তার কারণ আমি জীবনে ঠাকুরকে ধরে চলছি, আমার ঠাকুর এটা পছন্দ করছেন না, আমি তাই খাবো না। কে কি বললো না বললো, এটা হলে ওটা হয়, সেটা হলে সেটা হয়, সেগুলি আলাদা কথা। আমার ঠাকুর পছন্দ করতেন না, আমি যাকে জীবনে ভালোবাসছি আমি তাকে কষ্ট দিতে পারবো না, আমি তাই খাবো না, ব্যাস হয়ে গেল, তাই না? আর দ্বিতীয়ত, এই আমিষ খাওয়া না খাওয়া নিয়ে শ্রী ঠাকুর এমন কোথাও বলেননি যে আমিষ খাওয়া যাবে না। দীক্ষা নেওয়ার পরেও কেউ যদি চায় যে আগে থেকে হয়তো খাচ্ছে, সে আমিষ খেতেই পারে। তাই ঠাকুর যে জিনিসের উপরে জোর দিয়েছেন তা হচ্ছে ওই যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, সদাচার পালন, তারপরে ঠাকুরের যে আরো বিভিন্ন কথা যে বলা আছে সেইগুলির প্রতি যাতে আমার মনটা যায়, কেমনভাবে আমি ইষ্টভৃতিটা সিনসিয়ারলি করব, কেমনভাবে যজন যাজনে আমি যুক্ত হব, এইগুলোর দিকেই মনটা রাখতে হয়। ওটা ছাড়তে হবে, সেটা ছাড়তে হবে, অনেক কিছু এত ঝামেলা রাখার কোনো দরকার হয় না। আমি যখন ঠাকুরের বলা এই জিনিসগুলি, এই কয়েকটা জিনিসকে যখন আমি মেনে চলবো, তখন বাকিগুলো এমনি লাইনে কিন্তু চলে আসে, শুধু সম্ভব হয় তাই ভালোবাসার ভিতর দিয়ে, তাই না? এমনকি ঠাকুরের দেখবেন এই আমিষ নিরামিষ নিয়ে যে বলাগুলি আছে, সচরাচর আমরা দেখতে পাই ঠাকুর যেমন এই মাছ মাংস কিংবা পেঁয়াজ রসুন নিয়ে একটু বলা আছে ঠাকুরের, কিন্তু কথা হচ্ছিল তিনি কি কোথাও বারণ করে দিয়েছেন যে তাকে ধরলে যে খাওয়া যাবে না? তাহলে তিনি বলেছেনটা কি? তিনি বলেছেন সেটা খেলে, ওইটা খেলে তা আমার স্বাস্থ্যের পক্ষে কি হতে পারে আর কি হতে পারে না, বলাটা তার ওই জায়গাতে আছে। তিনি এটা বলেননি যে দীক্ষা নিলে মাছ মাংস খাওয়া যাবে না, কিংবা দীক্ষা নিলে বলতে পারেন পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তিনি বলেছেন কি, যেমন ঠাকুর একটা জায়গায় বলছেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর একটা জায়গায় কি বলছেন না, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত, তাই না? তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো কি কারণে? আর এই যে কথাগুলো দেখবেন প্রত্যেকটা কিন্তু এক একটার পিছনে বিজ্ঞান আছে, প্রত্যেকটা কথার পিছনে। এই যে আমিষে বিধান উত্তেজিত, তার মানেটা কি? তার মানে হচ্ছিল সেই খাবার খেলে সেই রকম ক্যাটাগরি, অর্থাৎ আমিষের মধ্যে যেগুলো এসে থাকে, তাই আমিষ বলতেও আবার কিন্তু জানা দরকার, তাই না? যে আমিষ মানে পার্টিকুলারলি কোন কোন জিনিসটাকে আমিষ বলে থাকে, আমিষ কথার অর্থটাই কি, আমিষ হলেই বা তা কি হয়ে গেল, তাই না? তাই এগুলো জানা দরকার। তাই ঠাকুর যেখানে যেমন বললেন যে আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত, অযথা তা জর্জরিত হচ্ছে কেমন ভাবে না, উত্তেজনার ভিতর দিয়ে। অর্থাৎ সেই রকম খাবার খেলে কি হচ্ছে, আমার ভিতরে উত্তেজনাটা আরো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, যেমন ধরেন এই যে ক্রোধ, মানুষ যে রেগে যায় না, এই রাগের পিছনে না অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করে এই খাওয়া দাওয়া, অনেকাংশে। ঠাকুরে কিন্তু বলা আছে, এ কথা একদিন পরম পূজবাদ শ্রী আচার্যদেব বলছিলেন যে নিজে খাওয়া দাওয়ার প্রতি এমন নজর থাকা চাই যাতে তা আমার শরীরটাকে সুস্থ রাখে। আমি খাবার খাচ্ছি যাতে আমার শরীরটা ফিট থাকে, যাতে তা আনফিট হয়, আনহেলদি, যতটা পারা যায় অ্যাভয়েড করা দরকার। যতটা পারা যায় আমাদের যতটা সম্ভব যেন আমি আনহেলদিটাকে যেন করি। কেন?
তার কারণ শরীরটা পরমপিতা দিয়েছেন সুস্থ রাখার জন্য, ইষ্ট কাজের জন্য। আমি আমার ইষ্ট কর্মের জন্য যেন আমি আমার শরীরটাকে সদা সর্বদা চাঙ্গা রাখবো। তার কারণ ঠাকুরের কাজ করতে হবে আমায়। তাই এই যে এই আমিষে বিধান উত্তেজিত, ঠাকুর এই কারণে বলেছেন। তার কারণ সেই খাবারগুলি খেলে আমাদের যে বৃত্তি প্রবৃত্তিও যে যেমন কিছু কিছু আছে সেগুলোর উপরে তার যেমন প্রভাব পড়ে। যেমন ধরেন দেখবেন এই যে নিরামিষ, এই আমিষ কথাটা শুনে এবারে আমরা তাহলে ভাববো তার মানে ঠাকুর একটা আমিষের প্রতি আছে, ঠাকুর যত জায়গায় বলেছেন আমিষ নেই। মোটেই না, মোটেই না। নিরামিষে যদি দেখি তাহলে দেখবেন এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠাকুরের কিন্তু বারণ আছে। বারণ বলতে ঠাকুর সেগুলোকে বলেছেন, সেগুলোকে মানে অত্যন্তভাবে কিংবা একটা মাত্রাধিক খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই খারাপ, ঠাকুরের সেগুলোও বলা আছে। এমন কিছু কিছু আবার শাকসবজি আছে যেখানে ঠাকুর বলছেন সেগুলিকে যতটা পারা যায় অল্প করে খেতে হয়, যতটা পারা যায় তাকে একটা লিমিটের মধ্যে রাখতে হয়। তার কারণ সেটা এইটুকু খেলেই কতটা যে রিয়াক্ট করে দিতে পারে, কতটা যে তার রিয়াকশন শরীরের মধ্যে হতে পারে, তাই ঠাকুরের বলা। এই কারণে তার এত কথা। তিনি ভেদাভেদের জন্য কিন্তু কোনো কথা বলেননি, প্রত্যেকটা কথাই তিনি বাঁচাবার জন্য বলেছেন। এই জিনিসটাকে আগে আমার মাথায় ঢোকাতে হবে। তিনি কোনো কিছুর প্রতিষ্ঠা করার জন্য আসেননি, তিনি নিজের নেম ফেম কামানোর জন্য আসেননি, তিনি এসছেন তার সন্তানটা যাতে কিভাবে ভালোতে থাকে। এই কারণে তার বলা। দু চারটে বিধিবিধান রেডি করে দিয়ে, দু চারটে বিধিবিধান বানিয়ে দিয়ে লোকপ্রচারের জন্য করে দিলাম, ঠাকুর কিন্তু তা কখনো চাননি। ঠাকুর কখনোই তা চাননি। ঠাকুর খুবই সাধারণভাবে কথাগুলি কিন্তু বলেছেন। আর তিনি যেমন নিজেও সাধারণ, তার কথাও তেমন সাধারণ। কিন্তু মজার কথা কি, সাধারণ বাইরের থেকে দেখতে, ভিতরে যে কি যে অসাধারণ ব্যক্তিত্ব আছে সে যে জেনেছে সে বুঝেছে। সে পরশটা যে পেয়েছে সে কিন্তু ঠিক এই জিনিসে মজে যাবে, সে আর তখন ছেড়ে পালাতে চাইবে না। বাস্তবিকভাবে যে মজেছে, সে অনুভূতির জগৎ আলাদাই জিনিস। আচার্য পরম্পরা তাই তিনি রেখেছেন। আচার্য সঙ্গ যখন করি, সঙ্গের মতন যদি সঙ্গ আমি যদি করে থাকি, তাহলে তার প্রভাব এমনভাবে জীবনে দেখা দেবে চিন্তা করতে পারবেন না, চিন্তা করা যায় না সেগুলো। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই এই আমিষ নিরামিষ নিয়ে কোনো মাথায় এত করতে নেই, এত চিন্তা করার দরকারই হয় না। ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলি আমি জাস্ট পালন করব। তাই সেক্ষেত্রে কি হবে, ওই সিনসিয়ারিটিটাই অনেকাংশে, অনেক ক্ষেত্রে ঠাকুরের যে জিনিসগুলি ঠাকুর হয়তো দেখা যায় পছন্দ করতেন না, ঠাকুর ওটা চাইতেন না, সেগুলি ছাড়িয়ে দেবে আপনা থেকেই। তার কারণ সেই ভালোবাসা, তাই না? আর একটা যে কথা, তা হচ্ছিল এই আমিষ আর নিরামিষ নিয়ে যেগুলো আমরা যে জিজ্ঞাসা করে থাকি। যেমন বাড়িতে দেখবেন আমিষ নিরামিষ নিয়ে হয়তো একটু মনের অমিল হয়তো হতে পারে, কেউ হয়তো কেউ চাইছে কেউ চাইছে না, এমনটাও হতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি?
কি করা যেতে পারে। বাস্তবে একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার, বাড়িতে কেউ আমিষ খেলো আর না খেলো তাতে আমার কি যায় আসে? আমার কি তাতে কিছু অসুবিধা আছে? খাবো না আমি, তাই আমি বুঝবো আমি কেমন ভাবে কি করব না করব। আরেকজন খাচ্ছে বলে তাতে আমার কি হবে? সে খেলো বলে কি আমার কিছু পাপ হয়ে যাবে? বাড়িতে আরেকজন খাচ্ছে বলে আমার কি একেবারে বলতে পারেন কিছু এমন অবস্থা চলে যাবে, ঠাকুর কি রুষ্ট হয়ে যাবেন? তা তো না, তাই না? তাই বাড়িতে আলাদা কেউ হয়তো খাচ্ছেন, উনি খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এমনকি তিনি যখন খাবেন না, খাওয়ার সময় কখনো তার সামনে গিয়ে এমন কোনো অ্যাকশন, এমন কোনো বলতে পারেন রিয়াকশন কিছু করতে নেই যাতে তার খারাপ লাগে, যাতে তিনি সেটায় দুঃখ পান। এমন কোনো বলতে পারেন কোনো বলতে পারেন ভাব এমন কিছু দেখাতে নেই যাতে তার খাওয়ার সময় যাতে তার মনটা দুঃখিত হয়। যদি আমার সহ্য না হচ্ছে তাহলে আমি সেখান থেকে সরে যাব, আমি সেখানে থাকবো না। তখন আমি সেই মুহূর্তটা আলাদা কোথাও একটু ঘুরে আসবো, কিংবা আলাদা আমি জায়গায় গিয়ে বাড়িতে বসবো, কিন্তু তার খাওয়া না খাওয়া নিয়ে তাতে যেন আমার কোনো অসুবিধা না থাকে। আমি আমার ঠাকুরকে ধরে চলছি, আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আমি খেতে চাই না, আমি আমার আলাদা রকম ভাবে খাবো। যেমন ধরেন এবারে আমরা অনেকে ভাববো যে তাহলে সেক্ষেত্রে তাহলে আমি খাবোটা কেমন ভাবে? মাছ মাংস ছাড়া আরো অনেক কিছুই করা যেতে পারে, বাড়িতে আরো অনেক কিছু হয়ও। কেউ যে ডেলি যে তা দিয়ে যে শুধু খায় তাও না, রুচি প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক এক রকম থাকে, তাই না? যদি আমার ঠাকুরের প্রতি যদি সেই রকম ভালোবাসা যদি থাকে, যদি সেই রকম যদি টান থাকে, তাহলে দেখবেন সেই টান না এমন জায়গায় নিয়ে চলে যাবে চিন্তা করা যাবে না, ভাবতেই পারবেন না। হয়তো দেখা যাবে বাড়িতে কিছুই নেই, হয়তো দেখা যাবে ভাত আর শাকের সাথে মাছ মাংস হয়ে গেছে, তাহলে আমি যদি চাই আমি ভাত আর শাক খেয়েই থেকে যেতে পারবো, ভাত শাক খেয়ে আমার দিন কেটে যাবে, তাতেও কোনো অসুবিধা হবে না, তাই না? তাই বাড়িতে মাছ মাংস খাওয়া হচ্ছে, বাড়িতে আমিষ খাওয়া হচ্ছে, আমি কিভাবে নিরামিষটা মেনটেন করব? নিরামিষটা বাস্তবে মেনটেন হয় শরীরে, বাড়িতে রান্নার ক্ষেত্রে তা হয়, কিন্তু আলটিমেটলি খাবারটা যতক্ষণ আমার মধ্যে যাচ্ছে সেই আমিষের যে গুণাবলীগুলো, যে গুণগুলো, সেটা কি আর দেখা দেবে? তার প্রভাবটা কি আমার শরীরে আর ফুটবে? হবে তো না। সেটা বাড়িতে হয়েছে, বাড়িতে আলাদা যারা আছেন সবাই যে একেবারে সেই রকমভাবে বলতে পারেন চিন্তাধারা নিয়ে সবাই যে একই রকমভাবে ভাববে, সবাই যে একই রকমভাবে খাবে, তা তো কখনোই হয় না। তাই এগুলো নিয়ে কখনোই ঘৃণাভাব, কখনোই বলতে পারেন মন করে কোনো কারণই থাকে না, আর করতেও নেই কখনো এগুলো। তাই বাড়িতে খাওয়া না খাওয়া নিয়ে যেন আমার কোনো ইয়ে না থাকে। এবার হয়তো দেখা যাবে আমার সাথে হয়তো গুরুজনেরা আছেন, আমার চাইতে হয়তো অনেকে বড়রা আছেন, তাই না? সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রেও দেখবেন এই জিনিসটাই কিন্তু খাটে। আমি তো আর তাদের উপরে রাগারাগি তো করতে পারবো না, কিংবা মেজাজ দেখিয়ে কথা বলা সেটাও ঠিক না। তার কারণ সেটা আমার ঠাকুর কিন্তু আমায় শেখাননি। এদিকে আমি কি বলছি না, আমার ঠাকুরকে ভালোবেসে আমি করব না, আমি ওটা করব না, সেটা করব না, আমি নিরামিষ খাবো, আর ওদিকে গুরুজনদের সাথে ওইরকম একটা কথা বলছি বাড়িতে, সেটাও ঠিক না। যিনি খাচ্ছেন তিনি হয়তো সেটার প্রতি তার একটা টান আছে, সেটা আছে, ছেড়ে দিতে হয়। একদিনে সবার সব কিছুর পরিবর্তন চলে আসবে তা হয় না। যেমন আমার বাবা আমার বাবা যখন ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, বহুদিন আগেকার কথা এটা, যখন তিনি দীক্ষা নেন বাড়িতে প্রত্যেকেই আমিষ খেতেন। আমার ঠাকুমা যিনি ছিলেন, আমার ঠাকুমাও আমিষ খেতেন। এবারে বাবা দীক্ষা নেওয়ার পর যখন তিনি জানতে পারেন, যখন তার সেই রকম হয়, তিনি যখন ঠাকুরের জানতে পারেন যে ঠাকুর এটা পছন্দ করতেন না, ঠাকুর এটা চাইতেন না, কেন চাইতেন না, কি অনেক কিছু ঠাকুরের
বইপত্রে তো আছে, ঠাকুরের আলোচনা যখন আমরা শুনি সেগুলোও জানতে পারি, সৎসঙ্গে জানা যায়। যখন বাবা জানেন তখন বাবার চাইলেন না খেতে, বাবা কি করা হতো, ঠাকুমা বলতেন, বাড়িতে ওনারাও বলতেন, কিন্তু বাবা কোনো মতে আর খাবেন না। মানে একবার ইয়ে করে দিয়েছেন যখন ঠাকুরকে ভালোবেসে, ব্যাস। তার ইয়েতে কি হলো, আমার বাবা যে খেলেন না, তাতে আমার ঠাকুমা যে আমিষ খেতেন, আমার ঠাকুমাও আমিষ খাওয়া ছেড়ে দিলেন। আমার ছেলে খাচ্ছে না, আমিও খাবো না। এতে কি হলো না, বাড়িতে আমিষে বলতে পারেন তরি তরকারিও সেক্ষেত্রে আর রান্না কমে গেল। আর এরকম আস্তে আস্তে বাড়িতে পুরো আমিষ রান্না করাই বন্ধ হয়ে গেল। কিন্তু আগে তো হতো, তাহলে এটা সম্ভব হলো কিভাবে? বাবা ছেড়ে দিলেন ঠাকুরকে ভালোবেসে, তারপরে ঠাকুমা ছেড়ে দিলেন কিভাবে, ছেলে খাচ্ছে না আমি খাবো না, কিংবা যেভাবে হোক না কেন যে জিনিসটা স্বাস্থ্যের পক্ষে বলতে পারেন এতটা পুষ্টিকর বা এতটা সেই রকমভাবে যোগান দিতে পারছে না, হয়তো ক্ষণিক সময়ের জন্য সেটা পুষ্টিকর হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীকালে হয়তো তার প্রভাবটা এমনভাবেই পড়ছে যেখানে হয়তো সেটাকে খেতে আবার বারণ করে দেওয়া হলো। এমনটাও হয়তো হচ্ছে, দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন না যে এই মুহূর্তে মাছ মাংস আর খাওয়া যাবে না, আপনি আর মানে সেই রকম অতিরিক্ত বলতে পারেন সেই জাতীয় যে খাবারগুলো হয়ে থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন। কেন বলেন তারা? কিছু না কিছু কারণ আছে। তাই এই রকমভাবে চলনাটা হওয়া উচিত। এই কারণে তো ঠাকুর আগে থেকেই তা বলে দিচ্ছেন, ঠাকুর এই কারণে আগে থেকে বলা, তাই না? তাহলে দেখেন যে জীবন চলনাটা যে কেমন হয়। আর তারপরে এমনকি ঠাকুমা ঠাকুরের আবার দীক্ষা নিলেন, তারপরে বলতে পারেন দীক্ষার পরবর্তী যে ঠাকুমা তাও করলেন। তাহলে একটা মানুষের মধ্যে তাহলে দেখেন পরিবর্তন কিভাবে যে এলো, কেবলমাত্র তাহলে কি করে সম্ভব? ঠাকুরকে ভালোবেসে। আমি আমার ঠাকুরকে ভালোবাসলাম, আমার সাথে আমার পরিবেশেরও উন্নতি চলে এলো, পরিবেশটাও এমনভাবে গড়ে উঠলো যেখানে সব পরিবেশ পারিপার্শ্বিককে নিয়ে আমি সেক্ষেত্রে আনন্দ মুখর হয়ে আনন্দে দিন কাটাচ্ছি। তাতে আমিও আনন্দে আছি, পরিবার আনন্দে আছে, পাড়াপড়শি আনন্দে আছে, আমার শরীরও সুস্থ আছে, বাকিদের শরীরও সুস্থ আছে, যেমনটা এবারে যতটুকু সম্ভব হয়, তাই না? তাই এই আমিষ নিরামিষ নিয়ে অনেক কিছু হয়তো মাথায় আসতে পারে, তাই এগুলিকে এইরকমভাবেই কিন্তু ট্যাকেল করা দরকার, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।